বাংলাদেশে বলেনি, জাপানে বললে বড় সমস্যা হবে, পদত্যাগ ইস্যুতে ডক্টর ইউনূস। জানাবো সরকার ও বিএনপি মুখোমুখি, তারেক রহমানকে প্রধান উপদেষ্টার চ্যালেঞ্জ। এদিকে আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে, নিজেদের সংশোধন করুন, সরকারকে ইশরাক। নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামাত আমির। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে বলেনি, জাপানে বললে বড় সমস্যা হবে, পদত্যাগ ইস্যুতে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। সম্প্রতি এমন গুঞ্জন তৈরি হয়েছিল, এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও একথা জানিয়েছিলেন। ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে তার কাছে জানতে চেয়েছিল জাপানের সংবাদ মাধ্যম নিক্কে এশিয়া। জবাবে ডক্টর ইউনূস বলেছেন, যেহেতু তিনি এই বিষয়ে বাংলাদেশে কোনো কথা বলেননি, তাই বিদেশে বিষয়টি নিয়ে কথা বললে তা বড় সমস্যা হতে পারে। নিক্কে এশিয়ার প্রতিবেদন বলছে, গত সপ্তাহে খবর ছড়িয়ে পড়েছিল যে ডক্টর ইউনূস এক ছাত্র নেতাকে বলেছিলেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে একমত না হয় তবে তিনি পদত্যাগ করতে পারেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, যেহেতু তিনি এ বিষয়ে বাংলাদেশে কোনো কথা বলেননি, তাই বিদেশে বিষয়টি নিয়ে কথা বললে তা বড় সমস্যা হতে পারে। জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির সংবাদ মাধ্যম নিক্কে এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে আরও জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের ভেতরেও 11-12 বিলিয়ন ডলারের অর্থ ইতিমধ্যে চিহ্নিত এবং সংযুক্ত জব্দ করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বর্তমান সরকার একবার $1 বিলিয়ন অর্থ হাতে পেলে 2টি সার্বভৌমত্ব সম্পদ তহবিল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছে। এই তহবিলগুলো শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য ব্যয় করা হবে এবং দরিদ্রদের জীবন রূপান্তর ও তরুণদের উদ্যোক্তা হতে সাহায্য করতে ব্যবহৃত হবে। সরকার ও বিএনপি মুখোমুখি, তারেক রহমানকে প্রধান উপদেষ্টার চ্যালেঞ্জ। 28 মে বুধবার জনারণ্য রাজধানীর নয়াপল্টন কাকরাইল ফকিরাপুল এলাকা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির 4 বিভাগের তারুণ্যের সমাবেশ। সিনিয়র নেতাদের বক্তৃতার পর লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দিন অনেকটা জোরের সাথে বললেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। নির্বাচন নিয়ে আগের চেয়ে অনেক শক্তভাবে কথা বলেন তারেক রহমান। এদিকে যখন বিএনপির তারুণ্যের সমাবেশ চলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তখন জাপানে। তারেক রহমান যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, তখন আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা। আর এক ধাপ এগিয়ে এবার তিনি বলছেন, সব দল নয়, শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চাই। আগে কখনো নির্বাচন নিয়ে এভাবে সরাসরি বিএনপিকে ইঙ্গিত করে কথা বলেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন অস্বস্তি। এর আগে নির্বাচন করিডোর ও সংস্কার নিয়ে সশস্ত্র বাহিনীর সাথে দূরত্ব তৈরি হয়েছিল। তখন ডিসেম্বরে নির্বাচন হবে একথা বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেসে সংস্কার ও করিডোর নিয়ে মতামত জানিয়েছিলেন তিনি। তখন রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় গোমুট পরিস্থিতি। এরপর বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দৃশ্যত নিজেদের পক্ষে রাজনৈতিক দলগুলো সমর্থন আদায় করে নিয়েছিলেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সেনা প্রধানের সাথে দেখা করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। পরে সংবাদ মাধ্যমকে তারা জানান, সরকারের সাথে সশস্ত্র বাহিনীর সমন্বয় সমঝোতার আলোচনা করে এসেছেন তারা। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকের পর দৃশ্যত সশস্ত্র বাহিনীর সাথে সরকারের সমন্বয়হীনতা কেটে গেছে। তবে এবার নির্বাচনে সরাসরি মুখোমুখি অবস্থানে চলে গেছে সরকার ও বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের 2 দিন পর নির্বাচন নিয়ে নিজেদের হতাশার কথা জানান বিএনপি সিনিয়র নেতারা। অবশ্য হতাশা জানানো এবারই প্রথম নয়। এর আগেও ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে হতাশার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসের পর প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন, একথা তিনি নিজের মুখে না বললেও তার সাথে দেখা করে এসে জানিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। এতে প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি সমর্থন আশা করেছিল অন্তর্বর্তী সরকার। বিএনপি সেই আশা পূরণ করেছে, বলছে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ
চায় না। বিনিময়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল বিএনপি, কিন্তু সেই আশার গুড়ে বালি। এ কারণে নিজেদের হতাশা প্রকাশের দিন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনটিকে নাটক বলে আখ্যা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিএনপির তারুণ্যের সমাবেশে অন্তর্বর্তী সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র নেতারা। নির্বাচনের রোডম্যাপ না দেওয়াকে ক্ষমতা ধরে রাখার লোভ বলে বর্ণনা করেন তারা। সংস্কার নিয়ে সরকারের কার্যক্রমকে নির্বাচন পেছানোর কৌশল বলে আখ্যা দেন বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরোক্ষভাবে সেই ইঙ্গিত দিয়েছেন। তবে রাজনৈতিক মাঠে সবচেয়ে বড় দল বিএনপির দাবিকে শুরু থেকে আমলে নিতে চাইছেন অন্তর্বর্তী সরকার। গেল 9 মাস সেটি সরাসরি না বললেও এবার জাপানে গিয়ে সে কথা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না, তাই একটি দলের দাবির গুরুত্বও কম। বিএনপি আগে নির্বাচনের দাবিতে মাঠে নামার হুমকি দিলেও এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি। নির্বাচন আদায়ে বিএনপি আন্দোলন শুরু করলে ফের উত্তপ্ত হয়ে উঠবে দেশের রাজনীতি, আর তেমন পরিস্থিতিতে ঘটে যেতে পারে ভিন্ন রকম কিছু, সেই আশঙ্কা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে, নিজেদের সংশোধন করুন, সরকারকে ইশরাক। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা নিজেদের সংশোধন করেন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে তিনি এই কথা বলেন। এই সময় প্রশ্ন রেখে ইশরাক বলেন, সরকার একজন মেয়রকে শপথ পড়াতে যেভাবে ব্যর্থ হয়েছে, 300 এমপিকে কিভাবে শপথ পড়াবেন তারা। এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে আদেশ দেন হাইকোর্টের আপিল বেঞ্চ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিল তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি হয়। আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন গত 22 মে হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, রিটকারী আইনজীবী মামুনুর রশিদের এ ধরনের রিট করার এখতিয়ার নেই। এই যুক্তিতে আবেদনটি খারিজ করা হয়। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী মামুনুর রশিদ, যেখানে হাইকোর্টের আদেশ স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস মেয়র নির্বাচিত হন এবং 2 ফেব্রুয়ারি ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ফলাফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে 2020 সালের 3 মার্চ আদালতে মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন। সে রায়ের ভিত্তিতে 27 এপ্রিল ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়। তবে হাইকোর্টের রায় ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হলে তা প্রাথমিকভাবে খারিজ হয়ে যায়। সেই আদেশের বিরুদ্ধে এখন লিভ টু আপিলের শুনানি অপেক্ষমান। নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামাত আমির। জামাতে ইসলামীর কেউ দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। পোস্টে জামাত আমির লেখেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না, ব্যক্তি তিনি যেই হন না কেন। তিনি আরো বলেন, অতএব সবাইকে দলীয় শৃঙ্খলার সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও ধার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে প্রধান উপদেষ্টা 2টি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ও
কাইকম ড্রিম স্ট্রিট এর মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে, দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং জেবিবিআর এর মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি ধার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। ডক্টর ইউনূস বলেন, সরকারের কাজ হলো তাদের কাজ দরজা খুলে দেওয়া। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিৎসুরু মাতসুশিতা বলেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।